পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি বাসা কার না পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। কাজের ফাঁকে ফাঁকে এবং নাস্তার ফাঁকে ফাঁকে কিন্তু বাসাকে সবসময় কিভাবে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। দুপুরের মেনুতে মজার মজার রান্না এবং বিকেলের নাস্তা, সেই সাথে হচ্ছে সংসারের কাজ গুছিয়ে করার আইডিয়া এবং বেডরুম একটু নতুনভাবে অর্গানাইজিং করেছি। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার কেমন আছেন প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি নাস্তার পর থেকে শুরু করেছি। তো শুরুতে কিন্তু বেডরুম গুছানো দিয়ে শুরু করলাম। তো হচ্ছে ওয়াশরুমের সামনে লম্বা একটা গাছ রাখবো। তো এটা হচ্ছে আউটডোর প্লান্ট সাজানোর ক্ষেত্রে আমি বেডরুমে নিয়ে এসেছি। তো ওয়াশরুমের সামনে ওয়ার্ডরোবের পাশে ব্যালকনির দরজার পাশে রেখেছি। দেখতে কিন্তু অনেক কিউট লাগছে। আর হচ্ছে পর্দাগুলো একটু খুব সুন্দরভাবে ঠিক করে দিচ্ছি। তো রোদ্রের আলোতে তেমন একটা ভিডিও স্পষ্ট বোঝা যাচ্ছে না, তো যাই হোক। তারপর হচ্ছে পাতাবাহার একটা গাছ ব্যালকনি থেকে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে ওয়ার্ডরোব এবং খাটের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, তো সেই কর্নারটায় রাখবো, পর্দার পাশে। তো রিয়েল প্লান্ট দিয়ে সবসময় আমি ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি। আমি আমার ব্যালকনি থেকে মাঝে মধ্যে গাছ নিয়ে এসে এভাবে সাজাতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো গাছটা দিয়েছি। ওই যে বললাম রোদ্রের কারণে তেমন একটা ভিডিও ফোকাস হচ্ছে না। তো যাই হোক, এবার হচ্ছে দেয়াল সেলফগুলো পরিষ্কার করে নিয়েছি। তো সেখানে আমার ছেলের খুব পছন্দের একটা শোপিস রেখেছি, টাইগার। আর হচ্ছে রিয়েল প্লান্ট রেখেছি, একটা মানি প্লান্ট ঝুলন্ত। তো এইভাবে গাছে ঘরের ভিতরে ঝুলন্ত গাছ রাখলে কিন্তু বাসার পুরো সৌন্দর্যটাই অন্যরকম হয়ে যায়। তারপর হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে পরিষ্কার করে নিয়েছি। আর পুরো ড্রেসিং টেবিল কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে ড্রেসিং টেবিলটা সেই তোয়ালে দিয়ে পরিষ্কার করে নেব যেটা বিছানো ছিল। তারপর হচ্ছে আমার আগের একটা তোয়ালে বিছিয়ে দেব। তো মাঝে মধ্যে কিন্তু বাসার এভাবে এক অংশের জিনিস অন্য অংশে যদি গুছিয়ে আমরা অর্গানাইজিং করি, তাহলে দেখবেন খুব সুন্দর একটা নতুনত্ব লুক দেয়। সবসময় তো সব কিছু কেনা সম্ভব না। তারপর হচ্ছে এই যে সেই তোয়ালেটা বিছিয়ে দিলাম। আর এখন হচ্ছে ওয়ার্ডরোবের এই ফাঁকা জায়গায় আমি একটু রিয়েল প্লান্ট দিয়ে অর্গানাইজিং করে নেব। তো যে বা যারা আমার ভিডিওটির সাথে এ পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইক অনেক বেশি শেয়ারের কাজ করে। আপনার একটা লাইক আমার এই চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে সাহায্য করবে। তো এই যে আমি রিয়েল একটা প্লান্ট ছিল মাটিতে পানিতে লাগানো, সেটা সরিয়ে সেই বক্সে একটা রিয়েল প্লান্ট রেখেছি। আর হচ্ছে টিউলিপ ফুল রেখেছি সিরামিকের একটা জারে। আর হচ্ছে খুব ছোট্ট একটা, এটাকে কি প্লান্ট বলে আমি জানি না, তো বক্সে রেখেছি। আর পানিতে একটা মানি প্লান্ট রেখেছি। তো এই তো এই কর্নারটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের চেয়েও সবসময় রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাইতে চেষ্টা করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর ঘরের সৌন্দর্যই অন্যরকম লাগবে। আর এখন হচ্ছে অফ ক্যামেরায় কুশন আর মাথার বালিশগুলো কাভার ভরে নিয়েছি। আর এখন হচ্ছে আমার পছন্দের একটা বিছানা চাদর বিছিয়ে দেব। তো এই বিছানা চাদরটা কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দ, একেবারে নর্মালের ভিতরে, বেশি দাম না। তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে যদি আপনি টান টান করে বিছিয়ে নেন, তাহলে দেখবেন আপনার খাটের বেডরুমের এবং খাটের লুকটাই অন্যরকম হয়ে যাবে। তারপর হচ্ছে খুব সুন্দরভাবে বিছানাটা পেতে এখন হচ্ছে কোরবালিশ আর হচ্ছে কুশন এবং মাথার বালিশগুলো সাজিয়ে নেব। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের দেখতে ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান, তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে।
আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে এনজয় এবং উপভোগ করতে পারবেন। আর এখন হচ্ছে খাটের নিচে রাগ বিছিয়ে দিলাম। তো এটা কিন্তু আমি যখন একটু অর্গানাইজিং করি তখন একটু বিছিয়ে দেই। আর এখন হচ্ছে একটু নতুনভাবে অর্গানাইজিং করার কারণে বেডরুমের লুকটা কেমন লাগছে সেটাই একটু দেখিয়ে দিলাম। তো ওয়ারড্রোবের উপরের অংশটুকু আর শেয়ার করলাম না। সেটুকু স্কিপ করলাম কারণ ওয়ারড্রোবের উপরে আমি অর্গানাইজিং করতে পারি নাই। আর এই যে ঝুলন্ত শিকাতে ২ টা শখের হাঁড়ি রাখার কারণে দেখতে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো এই যে রিয়েল প্লান্ট দিলে সত্যি ঘর দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি সাজানোর পরে আপনাদের সাথে এক পাশ থেকে অন্য পাশ ঘুরিয়ে, ঘুরিয়ে শেয়ার করব। তা আমার এই বেডরুমটা একটু আজকে প্লান্ট দিয়ে সাজিয়েছি। তো রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজালে ঘর সত্যি অন্যরকম লাগে। আর আপনাদের কাছে কেমন লাগলো সাজানোটা আমাকে কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনাদের কমেন্টস পড়তে সত্যি অনেক বেশি ভালো লাগে। নতুন একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। ড্রেসিং টেবিলের এই ফাঁকা জায়গায় রিয়েল প্লান্ট দেওয়ার কারণে সত্যি অনেক বেশি ভালো লাগছে। আর রিও প্লান্টটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো এই গাছটা আমার ছেলে ৭ থেকে ৮ টা গোড়া কাটিং করে লাগিয়েছে। তো দেখতে দেখেন কত সুন্দর হয়েছে। তো মানে গাছ সুন্দর করে লাগাইতে পারলে কিন্তু খুব সুন্দর গ্রো হয়। তো মাঝে মধ্যে কিন্তু আমি তেমন একটা গাছ লাগাইতে পারি না। আমার অনেক গাছে মরে গেছে। তো আমার ছেলে কিন্তু গাছ রোপণ করতে খুব সুন্দরভাবে জানে। ওর আইডিয়া ভালো। তো রুম অর্গানাইজিং করে আপনাদের সাথে শেয়ার করার পরে চলে আসলাম কিচেনে। এই ফাঁকে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। একটু গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন হচ্ছে বাজার থেকে কিছু কলা নিয়ে এসেছে। সেগুলো আমি একটা মানে বাস্কেটে তুলে রেখেছি। আর এখন হচ্ছে আমি রান্না করে নেব। তো একপাশে আমি মিষ্টি কুমড়া বসিয়ে দিয়েছি ভাজি আর হচ্ছে এখন ডিম ভুনা করে নেব। তো আজকে দুপুরে মজার, মজার আইটেম তৈরি করব। মিষ্টি কুমড়া ভাজি, তারপর ডিম ভুনা। আমার মেয়ে কিন্তু ডিম ভুনা অনেক বেশি পছন্দ করে। ও ইদানিং আমাকে বলছে, "আম্মু আমাকে ডিম ভুনা করে দাও, আমি পছন্দ করে খাবো।" তো ওর জন্যে আজকে ডিম ভুনা করব। আর হচ্ছে কাতলা মাছ রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছি। তো কাজের ফাঁকে, ফাঁকে এবং নাস্তার ফাঁকে, ফাঁকে কিন্তু আমি বাসায় অনেক কাজই করে নিয়েছি। কারণ দেখা গেছে সব কাজ ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। আর আমার প্রিয়, প্রিয় আপুরা দেখতে একদমই পছন্দ করবে না। তার জন্য আমি মেন পর্বগুলো কাটিং করে আপনাদের সাথে শেয়ার করি। তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি ডিম ভুনার ক্ষেত্রে। আর এখন হচ্ছে একটা বাটিতে একটুখানি আদা, জিরা, তারপর হলুদ, মরিচ আমি গুলিয়ে এখন হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিয়েছি। তো এখানে আমি 1/2 টেবিল চামচ রসুন বাটাও দিয়েছি। তো ডিম ভুনাতে একেবারে কম পরিমাণে মানে মশলাই ব্যবহার করতে হয়, তাহলে ডিম কারিটা খেতে অনেক বেশি মজা লাগে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি হালকা করে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। তো আমি কিন্তু ফাঁকে, ফাঁকে রুম অর্গানাইজিং করেছি আর ফাঁকে, ফাঁকে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি। আর হচ্ছে মাছ ধুয়ে নিয়েছি, তরকারি কাটিং করে নিয়েছি, মানে কেটে নিয়েছি। তো দেখা গেছে ওই যে বললাম কাজের ফাঁকে, ফাঁকে বা ঘরের সব পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার ফাঁকে, ফাঁকে বাসার সব কাজে আমি এভাবে আইডিয়া অনুযায়ী করে থাকি। তো এভাবে কিন্তু বাসা সাজাবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বাসা মনের একটা অন্যরকম প্রশান্তি আর দেখতে ভালো লাগে। আর অনেকেই কিন্তু বাসা এত নোংরা করে রাখে, আমার কাছে ভালো লাগে না। তো সবসময় রান্নার পাশাপাশি আমি বাকি কাজগুলো ঘরের এভাবে করে থাকি। আমার বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ড নাই। তা আমি নিজের হাতে আমার বাসা সুন্দর পরিপাটি করে রাখি। তা আমার ভিডিওতে সব আপুরা সবচেয়ে বেশি কমেন্ট করে যে, "আপু আপনার বাসায় এত সুন্দর পরিপাটি থাকে কিভাবে? আর আপনি কিভাবে এত, এত রান্না করেন?" তা আমি এভাবে কিন্তু রান্নার ফাঁকে, ফাঁকে কাজ করি আর কাজের ফাঁকে, ফাঁকে রান্না শেষ করি। কারণ বাসা পরিপাটি করলে তো আর হবে না। খেতেও হবে, বাচ্চাদেরকে টাইম মতো খাবারও দিতে হবে। কারণ ওদের তো পড়া, স্কুল এবং ঘুমেরও সময় হবে। তো যাই হোক, আমার মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গেছে আর ডিমের তরকারিটাও হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি মাছটা ভুনা করে নেব, মানে তরকারি দিয়ে রান্না করে নেব। তো পুকুরের কাতলা মাছ আর রুই মাছ আমি সবসময় না ভেজে এভাবে কষিয়ে ভুনা করি। তো এখানে আমি পেঁয়াজ রসুন থেঁতো করে নিয়েছি। আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়েছি, লবণ দিয়েছি। বরাবরের মতোই আমি লবণ সবসময় পেঁয়াজ রসুনের সাথে ইউজ করি। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটুখানি পানি দিয়ে দিলাম হামানদিস্তা ধুয়ে যাতে মশলাটা পুড়ে না যায়।
আর এখন হচ্ছে হলুদ আর মরিচ দিয়ে দিব 3 টেবিল চামচ। আর হ্যাঁ, আমি হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করার ক্ষেত্রে কখনো জিরা আর আদা ইউজ করি না। এতে করে আমার কাছে ভালো লাগে না। আমি লাউ এবং মিষ্টি কুমড়া রান্না করলে আদা রসুন একটু কমে মানে রসুন, আদা এবং জিরার পরিমাণটা একটু কম দেই। তো মশলাটা কষিয়ে এখন হচ্ছে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে কষিয়ে নেব। তো মাছের পিসগুলো আমি বড় বড় করে কেটেছি। তো এগুলো হচ্ছে কাতলা মাছ। সেদিন 3 কেজি পরিমাণে একটা কাতলা মাছ নিয়ে এসেছে। তো সেখানের এই 7 পিস মাছে রয়ে গেছে। তো আজকে ভাবছি আমি মিষ্টি কুমড়া দিয়ে কষিয়ে আমি রান্না করব। তো এভাবে কিন্তু আমাদের এই ভোলা জেলায় মাছ না ভেজে পুকুরের মাছ কষিয়ে রান্না করে। তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর হচ্ছে ভাজা মাছ মানে কষিয়ে ভুনা করলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখন কষিয়ে নেব। তারপর হচ্ছে মাছটা আমি তুলে নেব। কারণ এটা তরকারির সাথে ভেঙে যাবে। আর দেখতে ভালো লাগবে না মাছগুলো যখন আমি তরকারির উপর দিয়ে দেই। তা আমি রান্নার ভিডিওগুলো সবসময় আমার প্রিয় আপু ভাইয়াদের সামনে ডিটেলসে শেয়ার করি। যাতে আমার আপুরা আমার রান্নাগুলো থেকে একটু হলেও আইডিয়া নিতে পারেন। তা আমি জানি আমার অনেক আপুরা আমার চেয়ে অনেক সুন্দর, সুন্দর রান্না করতে পারেন। তবে আমিও কিন্তু অনেক ইউটিউব চ্যানেল থেকে অনেক আপুদের মানে ভিডিও থেকে কুকিং ভিডিও থেকে রান্না শিখি। কারণ রান্নার কোনো বয়স নাই আর শিখারও বয়স নেই। এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা কষিয়ে তারপর কষানো মাছটা উপর দিয়ে দিলাম। আর আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আমি এখানে ৩ টা কচুরলতি দিয়ে দিয়েছি। আমার কাছে ভালো লাগে এভাবে মিষ্টি কুমড়া বা যেকোনো তরকারির সাথে ২-১ টা কচুরলতি দিয়ে খেতে। তো বাঙালি স্টাইলে আমি সবসময় এভাবে পুকুরের মাছগুলো রান্না করি। আর এই রান্নাটা আমি সবসময় আমার মা এবং দাদির কাছ থেকে শিখেছি। আমার মা এবং দাদি সবসময় এভাবে পুকুরের মাছ কষিয়ে রান্না করতো। তো খেতে যে এত মজা লাগতো তো তারা সবসময় বলতো যে এই মাছগুলো ভেজে ভুনা করলে ভালো লাগে কিন্তু ভেজের তরকারি দিয়ে রান্না করলে তেমন একটা মজা লাগে না। আর একটু লবণ চেখে দেখেছি। তারপর আমার রান্না করা শেষ তরকারি ওটা প্রায় হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি কিচেনের পাশে যে বাস্কেট মানে জারগুলো আছে সেগুলো আমি এভাবে রান্না শেষে পরিষ্কার করে নেই। এতে করে আমার কিচেনটা সবসময় চকচকে ঝকঝকে থাকে আর ডিপ ক্লিনের প্রয়োজন হয় না। আর সিরামিকের এই জারগুলো কিন্তু সবসময় পরিষ্কার করা লাগে। দেখা গেছে রান্না করার সময় কিন্তু তেল ছিটছিটে মানে তেলের একটা ঝাঁজ এগুলোর উপরে পড়ে। তো তার জন্য আমি রান্না করার শেষে ২০ মিনিট সময় ধরে কিচেনের পুরো অংশই মানে কাউন্টার টপের গ্যাসের চুলা থেকে শুরু করে শেষ পর্যন্ত এভাবে পরিষ্কার করে নেই একটা ভিজা ন্যাকড়ার সাহায্যে। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কিন্তু একটু মানে কষ্ট করতে হয়। আর একটু আলসেমি থাকলে কিন্তু আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তো সিঙ্কের অনেকগুলো থালাবাটি ছিল, সেগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কিচেনের পুরো অংশ পরিষ্কার করার পরে কেমন লাগছে সেটা একটু শেয়ার করব। তার আগে রান্নাটা আমার কেমন হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে সেটা আগে দেখিয়ে দেব। তো দেখেন এক্কেবারে লোভনীয় হয়েছে মাখো, মাখো। তারপর হচ্ছে কিচেনের পুরো অংশ শেয়ার করব। তো এই ফাঁকে কিন্তু আমি ডিম আর হচ্ছে মিষ্টি কুমড়া আর ভাত টেবিলে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছের তরকারিটা ঠান্ডা হওয়ার পরে আমি বাটিতে বেড়ে তারপর টেবিলে দিয়ে দেব। তো সত্যি ডিম কারি এবং মাছের তরকারিটা খেতে দুর্দান্ত হয়েছে। তো দেখেন আমার কিচেনটা সবসময় আমি এভাবে রান্নার শেষে পরিষ্কার পরিপাটি করে রাখি। তো চাইলে আপনারাও কিন্তু এই আইডিয়া এবং ধারণাগুলো নিয়ে রান্না এবং কাজের ফাঁকে ফাঁকে নাস্তার পর পরে আপনাদের বাসা পরিষ্কার করে নিতে পারেন। তো অফ ক্যামেরায় আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি। একটু রেস্ট নিয়ে তারপর চলে আসলাম বিকেলে। একটু দুধ সেমাই করব। তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। তো এখানে প্রায় ৭০০ গ্রাম পরিমাণ গরুর দুধ নিয়েছি। তো তার সাথে আমি গুঁড়া দুধও অ্যাড করেছি। তো এখন হচ্ছে ২ টা করে গরম মসলা দিয়ে দিলাম। তো এই দুধ সেমাইটা খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আমার ২ বাচ্চা ভীষণ পছন্দ করে। তো এটা হচ্ছে ওই যে লাল সেমাইটা, তো এই সেমাইটা আমি সবসময় এভাবে রান্না করি। তো এই সেমাইটা কিন্তু ঘিয়ে বা ভেজে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর হচ্ছে এখানে আমি কিছুই অ্যাড করব না। কারণ আমার মেয়ে কাজু বাদাম, কিশমিশ কিছুই পছন্দ করে না সেমাইয়ের সাথে দিলে। তার জন্য আমি সেমাইটা একেবারে দুধের সাথে রান্না করে নিয়েছি। তো দুধটা একেবারে ঘন হয়ে গেছে তারপরে আমি সেমাইটা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি সেমাইটা একটা বাটিতে ঢেলে নেব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি যাতে নতুন, নতুন কনটেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সে কামনায় সবার সুস্থতায় আল্লাহ হাফেজ।